তো বন্ধুরা, আজ তোমাদের জন্য এমন একটি গল্প নিয়ে আসছি যেখানে একটি মেয়ের জীবনে এক ভূতের আগমন হয়, যে তার পুরো জীবন বদলে দেয়। শুরুতে সে সেই ভূত থেকে মুক্তি পেতে চায়, কিন্তু কাহিনীর অগ্রগতির সাথে সাথে অনেক চমকপ্রদ ঘটনা সামনে আসে। ছবির শুরুতে কিছু গুন্ডা মিলে একজন লোককে মারার চেষ্টা করে, কিন্তু সে একাই সবার উপর ভারী পড়ে। একে একে সবাইকে ধরাশায়ী করার পর যখন সে মনে করে যে আর কেউ বেঁচে নেই, তখন সে শান্তিতে এক জায়গায় বসে পড়ে। ঠিক তখনই পিছন থেকে কেউ গুলি করে তাকে মেরে ফেলে। তার দেহ সেখান থেকে সরিয়ে পুরো জায়গাটি পরিষ্কার করে সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়। এই সব কিছুর মধ্যে যে বুলেটটি তাকে আঘাত করেছিল, তার খোলটি সেখানেই পড়ে থাকে। এই খোলটি রাস্তাঘাট পেরিয়ে শহরের দিকে চলে আসে। অন্যদিকে কলেজের ছাত্রী ভূমিকাকে দেখানো হয়, যে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে। তবে সে আসলে একজন ইনফ্লুয়েন্সার হতে চায়, এবং এর জন্য সে কাতাইয়ামা নামের এক সোশ্যাল মিডিয়া তারকার সাথে দেখা করতে চায়। ভূমিকা তাকে জানায় যে সেও তার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, কিন্তু কাতাইয়ামা তার কথা এড়িয়ে যায় এবং তাকে নেশা করতে বলে। ভূমিকা নেশা করতে পরিষ্কারভাবে অস্বীকার করে। সে শুধু যে কোনোভাবে তার কাজ বের করে নিতে চায়, কিন্তু সেই লোকটি ক্রমাগত পান করতে থাকে। তার কারণে ভূমিকা তার শেষ ট্রেনটিও মিস করে যায়। সারা রাত সেই বারে পান করার পর সকালে দুজনে সেখান থেকে বের হয়। সারা রাত কাতাইয়ামা শুধু বাজে কথাই বলে গেল। ভূমিকা তার সাথে দেখা করে কোনো লাভ হয় না। তার মনে হচ্ছিল যে কাতাইয়ামাকে লাথি মেরে সেখানেই ফেলে দে, কিন্তু সে এমনটা করে না। বাড়ি যাওয়ার সময় ভূমিকা সিঁড়িতে পড়ে যায় এবং দেখে যে তার সামনে একটি বুলেটের খোল পড়ে আছে। সে সেটি তুলে দেখতেই কিছুক্ষণের জন্য তার মনে সেই বন্দুকের দৃশ্য ভেসে ওঠে, যে বন্দুক থেকে সেই গুলিটি চলেছিল। সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং খোলটি নিজের ব্যাগে ভরে বাড়ির দিকে চলে যায়। অ্যাপার্টমেন্টের সামনে তার বন্ধু মাহো দাঁড়িয়েছিল, যে জানায় যে সে আজ তার বাড়িতে যেতে পারবে না। ভূমিকা তার মুখের আঘাত দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি ওর সাথে ব্রেকআপ করছো না কেন? এরপর দুজনেই ঘরের ভেতরে চলে আসে। হঠাৎ ভূমিকা দেখে যে দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে, যা দেখে সে চমকে যায়। মাহো জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ভূমিকা বলে, এই লোকটা কে? মাহো দরজার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলছো? সেখানে তো কেউ নেই। ভূমিকা বলে, লোকটির পুরো শরীর রক্তে ভেজা। তখন মাহোর মনে হয় যে সে নিশ্চয়ই কোনো নেশা করেছে। ভূমিকা সেই লোকটির দিকে কিছু ছুঁড়ে মারে, যা তার মধ্যে দিয়ে ভেদ করে চলে যায়। এটা দেখে সে চিৎকার করে ওঠে, ভূত ভূত! মাহো তাকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। সে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। যখন সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, তখন গিয়ে ভূমিকার শ্বাস ফিরে আসে। তখনই মাহোর কাছে একটি মেসেজ আসে এবং সে বলে, আমাকে যেতে হবে। যাওয়ার আগে সে ভূমিকাকে ডাক্তারের সাথে দেখা করার পরামর্শ দিয়ে যায়। ভূমিকা যেমনই অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ করে ঘরে, পিছন থেকে সেই লোকটির গলা শোনা যায়। তাকে যেতে দেওয়া কি ঠিক হলো? ভূমিকা ভয়ে এক কোণে গুটিয়ে যায় এবং বলে যে সে কথা বলেছে। এরপর দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু যখন সেই লোকটি দেখে যে সে পড়ে যাবে, তখন সে তার হাত ধরে ফেলে। কিন্তু তবুও সে পড়ে যায়, কারণ তার হাত ধরার সাথে সাথেই সেই ভূত তার শরীরে প্রবেশ করে। এবং মজার বিষয় হলো যে তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে পারছিল, সাথে এটাও যে দুজনেই শরীরটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল। ভূমিকা বলে, আমার শরীর থেকে বেরিয়ে যাও। ভূতটি বলতে থাকে, শোনো, আমি এই প্রথম ভূত হয়েছি, তাই এই প্রক্রিয়ার ব্যাপারে আমি বেশি কিছু জানি না। ভূমিকা বলে, আমি কিচ্ছু জানি না, আমার শরীর থেকে বেরিয়ে যাও। ভূতটি বলে, ঠিক আছে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, এবং সে তার শরীর থেকে বেরিয়ে যায়। এবার ভূমিকার মনে হয় যে ভূতটি চলে গেছে, এবং সে ভগবানকে ধন্যবাদ জানায় যে সে এখনও বেঁচে আছে। কিন্তু তখনই সে তার সামনে এসে বলতে থাকে, কারোর শরীরে প্রবেশ করাটা আমি যতটা ভেবেছিলাম ততটাও ভালো নয়। আর ভূমিকা চিৎকার করতে করতে পালাতে থাকে, এইটা এখনও এখানেই আছে। পালাতে পালাতে সে ভাবতে থাকে যে তার কি পুলিশকে ফোন করা উচিত। কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই সেই ভূতটি আবার তার সামনে চলে আসে, কারণ যখনই সে তার থেকে 15 মিটারের বেশি দূরে যায়, তখন ভূতটি নিজে থেকেই টেলিপোর্ট হয়ে তার সামনে চলে আসে। সে এখান থেকেও পালিয়ে যায় এবং পালাতে পালাতে একটি গলিতে মাহোকে দেখে, যার বয়ফ্রেন্ড তার থেকে টাকা চাইছে এবং তাকে আঘাত করার চেষ্টা করছে। ভূমিকা তার বয়ফ্রেন্ডকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে বলে, তুমি আমাদের ব্যাপার থেকে দূরে থাকো। এরপর সে মাহোকে নিয়ে যেতে থাকে এবং মাহো চুপচাপ তার সাথে চলে যায়। তখনই সেই ভূত এসে জিজ্ঞেস করে, তুমি কি ওকে শাস্তি দিতে চাও?
ভূমিকা ভয় তো পায়, কিন্তু এবার সে ভয় পালায় না। ভূতটি বলে, তোমার ক্ষমতা দরকার হলে আমার হাত ধরো। কিন্তু ভূমিকা তাকে মানা করে এবং আবারও তার শরীরের নিয়ন্ত্রণ তাকে দিতে চায় না। ভূতটি বলে, তুমি মাহর আঘাতটা দেখেছ তো? তুমি কি ওকে সাহায্য করতে চাও না? তখন সে দেখে যে মাহর বয়ফ্রেন্ড আবার তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে, এবং এটা দেখার পর সে ভূতের কথা মেনে নেয়। যেমনই সে তার হাত ধরে, ভূতটি তার শরীরে প্রবেশ করে। মাহর বয়ফ্রেন্ড যখন তাকে ঘুষি মারতে যায়, তখন ভূমিকা তার হাত ধরে ফেলে এবং ঘুরিয়ে একটি জোরবার ঘুষি মারে। কিন্তু এর পরেও তার বুদ্ধি হয় না এবং সে তাকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু পরের মুহূর্তে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ভূতটিও তার শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড আবার উঠে ভূমিকার উপর হামলা করে এবং তার গলা টিপে মারার চেষ্টা করে। ভূতটি তাকে তার হাত ধরতে বলে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও তার হাত ধরতে পারে না। তখনই মাহ একটি পাথর দিয়ে তার বয়ফ্রেন্ডের মাথায় আঘাত করে এবং ভূমিকার জীবন বাঁচায়। এবার তারা দুজনেই একে অপরকে সামলে নেয় এবং বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে সেই ভূতটি সেই লোকটিকে দেখে এবং ভূমিকার কাছে এসে বলে, তোমার দেখা উচিত সে বেঁচে আছে কিনা। এইভাবে ইট দিয়ে কে মারে? ভূমিকা কোনো উত্তর দেয় না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। আর মাহ জিজ্ঞেস করে, সত্যি কি তুমি কাউকে দেখতে পাও? ভূমিকা হ্যাঁ বলে উত্তর দেয়। এবার এই তিনজন একটি কফি শপে যায়, যেখানে ভূমিকা তাকে ভূতকির সম্পর্কে সবকিছু জানায়, যে তাকে তার ছাড়া আর কেউ দেখতে, শুনতে বা স্পর্শ করতে পারে না। মাহ বলে, তার মানে যে লড়াইটা তুমি করেছিলে সেটা আসলে ভূতটি করছিল? ভূমিকা বলে, হ্যাঁ, সে আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। তখনই ভূমিকা তার হাত দেখে এবং ভূতটির ওপর চিৎকার করে বলে, দেখো তুমি কি করেছ। এখন সে ইন্টারনেটে খোঁজে যে ভূতদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এবং সাথে সাথে একটি লবণের বোতল তুলে নিয়ে যেখানে সে বসেছিল সেখানে ঢালতে থাকে। মাহ তাকে এমনটা করতে বাধা দেয় এবং শান্ত করে বসায়, কারণ আশেপাশের লোকেরা তাকে পাগল ভাবছিল। ভূতটি বলে, আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি আমার ওপর রেখে যাচ্ছ। ভূমিকা বলে, তাহলে এখান থেকে চলে যাও। ভূতটি বলে, এটা এতটাও সহজ নয়। মনে আছে তুমি সেই গুলির খোলটি তুলেছিলে? আমার মনে হয় আমার মৃত্যু যে গুলি দিয়ে হয়েছিল এটা তারই খোল। সে দ্রুত তার পকেট থেকে কার্তুজটি বের করে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি জানতাম না যেটা বন্দুক থেকে বের হওয়া কোনো গুলির খোল। ভূতটি জানায় যে তার কিছুই মনে নেই যে সে কিভাবে মারা গেছে, তবে সম্ভবত সেই গুলিটি দিয়েই মারা গিয়েছিল। সেই কারণে যখন ভূমিকা এটিকে তুলেছিল, তখন সে তার সাথে জুড়ে গেছে। ভূমিকা অবাক হয় যে তার খুন হয়েছিল, এবং সেই ভূতটি তার সম্পর্কে বলতে থাকে যে তার নাম কুডো। মরার আগে সে একজন হিটম্যান ছিল। এটা শুনে তো ভূমিকার মাথা ঘুরে যায়। কুডো জানায় যে সে কোনো একটি সংস্থার জন্য কাজ করত এবং সম্ভবত সেই সংস্থারই কোনো দল তাকে মেরে ফেলেছে। তাই যতক্ষণ না সে তার মৃত্যুর প্রতিশোধ নেয়, ততক্ষণ তার মুক্তি হবে না। কুডো বলে, আমরা দুজনে মিলে তাদের বেছে বেছে মারব, তুমি শুধু আমাকে সাহায্য করো। আর ভূমিকা, যে তার কথা শুনে পুরোপুরি চমকে গিয়েছিল, পরিষ্কারভাবে মানা করে দ্রুত সেখান থেকে চলে যায়। ভূমিকা মাহকে জানায় যে তার কোনো হিটম্যানের প্রতিশোধের ব্যাপারে কোনো আগ্রহ নেই, এবং এখন থেকে সে কুডোকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। কুডো বলে, ভালো হতো যদি কার্তুজটি তোমার বদলে কোনো সৈনিকের কাছে যেত। ভূমিকা মাহকে একটি অ্যালার্ম দেয় এবং বলে যে যদি সেই লোকটি আবার দেখা যায় তাহলে আমাকে ফোন করো এবং পুলিশকে জানাতে ভুলো না। এরপর সে তাকে বিদায় জানিয়ে চলে দেয়। এখন সে একটি গির্জার দিকে যায় এবং সেই কার্তুজটি সেখানেই ছুঁড়ে ফেলে ভগবানকে বলে যে কুডোর থেকে তার মুক্তি হোক। কুডো জানায় যে সে এই ব্যাপারে বিশেষজ্ঞ নয়, তবে তার মনে হয় না যে এটা এইভাবে কাজ করবে। তখনই ভূমিকার কাছে কাতায় আমার মেসেজ আসে যে নরমি নামের একটি ছেলের সাথে ছিল, যাকে দেখে সে বেশ উত্তেজিত হয়ে যায়। কুডো জিজ্ঞেস করে, এই নরমি কে, আর তুমি ওকে দেখে এত উত্তেজিত কেন? ভূমিকা জানায় যে সে একজন সোশ্যাল মিডিয়া স্টার, তার ৭০,০০০-এরও বেশি ফলোয়ার আছে। কুডো তার ছবি দেখে এবং অবাক হয়ে বলে যে এই নরমি ভালো লোক নয়। ভূমিকা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? কিন্তু কুডো সব ভুলে গিয়েছিল, তার কিছুই মনে ছিল না, এবং ভূমিকা তার কথা অগ্রাহ্য করে চলে যায়। সে সেই বারে যায় যেখানে কাতায়ামা এবং নরমি পার্টি করছিল, এবং সেও তাদের সাথে পান করতে বসে যায়। শীঘ্রই তার মনে হয় যে এরা দুজন তাকে স্পর্শ করার চেষ্টা করছে, এবং এখন তার মাথা ঘুরতে শুরু করেছে। সে বলে, আমার ভালো লাগছে না, এখন আমার বাড়ি যাওয়া উচিত, এবং কাউন্টারে টাকা দিয়ে চলে যেতে থাকে, কিন্তু সে ঠিকভাবে হাঁটতেও পারছে না। তার মনে হয় যে এরা দুজন আমার পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছে। কাতায়ামা এবং নরমি নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যে এরা ভাবতেও পারেননি যে এই ড্রাগস এত দ্রুত কাজ করবে।
তখনই ভূমিকা উঠে রাগে তাদের দুজনের দিকে তাকিয়ে কুডোকে বলে, তোমাকে ধন্যবাদ আমাকে জানানোর জন্য যে এরা দুজন আমাকে ড্রাগস দিচ্ছিল। আসলে হয়েছিল যে সেই সময় কুডোর মনে পড়ে গিয়েছিল এবং সে ভূমিকাকে জানিয়েছিল যে নরমি এবং কাতায়ামা মেয়েদের ড্রাগস দেয় এবং তারপর তাদের সুযোগ নেয়, এবং সে তাদের সম্পর্কে এই কারণে জানে কারণ কুডো যে সংস্থার জন্য কাজ করত তারা এমন পিল তৈরি করে, এবং সে অনেকবারই দুজনকে সেখান থেকে পিল কিনতে দেখেছিল। ভূমিকা তার কথা বিশ্বাস তো করে না, কিন্তু সে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই সে কুডোকে বলে যে যদি এটা সত্যি হয় তাহলে আমি তাদের হাড় ভেঙে দেব। কুডো জিজ্ঞেস করে, কিন্তু তুমি এটা কিভাবে করতে পারবে? এবং সে বলে, আমি তোমাকে আমার শরীরে আসতে দেব। কুডো বলে, কিন্তু আমি কেন তোমাকে সাহায্য করব? ভূমিকা বলে, এরপর আমিও তোমাকে সাহায্য করব। কুডো বলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে বারটেন্ডার এবং কর্মীরাও তাদের সাথে জড়িত। এবং ঠিক এমনটাই হয়, কিন্তু বারটেন্ডার যখন তার পানীয়ে ড্রাগস মেশায় তখন কুডো তাকে জানিয়ে দেয়। ভূমিকা তাদের দুজনকে বলে, আমি জানি তোমরা আমার পানীয়ে ড্রাগস মিশিয়েছ, চুপচাপ নিজেদেরকে পুলিশের হাতে তুলে দাও, না হলে ভালো হবে না। কিন্তু তারা দুজন তার ওপর হাসতে থাকে এবং জানায় যে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। এরপর ভূমিকা কুডোর সাথে সংযুক্ত হয় এবং বলতে থাকে যে এখন অনুশোচনা করার জন্য অনেক দেরি হয়ে গেছে। কাতায়ামা তার মজা ওড়ায়, তাই সেই সবার আগে তাকেই মারধর করে। একজন পেশাদার ফাইটারের মতো একে একে সবাইকে পিটিয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু এই লড়াইয়ে যে বারটেন্ডার ছিল সে মারা যায় এবং ভূমিকা ভয়ে কেঁদে শুরু করে। কুডোর বুঝতে পারে না যে কিভাবে তাকে শান্ত করবে, এবং সে বলে, চিন্তা করো না, আমি তোমাকে জেলে যেতে দেব না। সে জানায় যে আমাদের এই সবাইকে শেষ করে সমস্ত প্রমাণ মুছে ফেলতে হবে, এবং এটা একেবারেই ভুল নয়, কারণ এই সবাই খারাপ মানুষ, না জানি কত মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। কিন্তু এই সব করার জন্য আমাদের এমন কাউকে ডাকতে হবে যে আমার সংস্থায় কাজ করত। সে ভালো লোক নয়, কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কুডো নম্বর জানায় এবং ভূমিকা সেই লোকটিকে ফোন করে জানায় যে সে কুডোকে চেনে এবং তাকে যত দ্রুত সম্ভব এখানে আসার জন্য বলে। কিছুক্ষণ পর কাকিরা নামের একজন হিটম্যান আসে এবং ভূমিকাকে জিজ্ঞেস করে যে সে কি একা, কুডো কোথায়? তখন ভূমিকা বলতে থাকে যে কুডো ভূত হয়ে গেছে এবং শুধু তাকেই দেখা যায়। কিন্তু কাকিরা একেবারেই সিরিয়াস হয়, তার কাছে ভূমিকার কথাগুলো মজা মনে হয়। সে ছুরি বের করে তার দিকে এগিয়ে যেতে থাকে। কুডো ভয় পেয়ে বলে যে সে তোমাকে মারার আগে একবারও ভাববে না। সে দ্রুত তার শরীরে ঢুকে এক নিমেষে সেই ছুরিটি তারই দিকে ধরে ফেলে এবং বলে, তুমি এখনও আমাকে হারাতে পারবে না। কাকিরা বুঝতে পারে যে এটা শুধুমাত্র কুডোই করতে পারে। এরপর ভূমিকা কুডোর কথাগুলো কাকিরাকে বুঝিয়ে বলে এবং সে তার কাজে লেগে যায়। যতগুলো লাশ ছিল সেই সবগুলোকে একটি গাড়িতে ভরে বেরিয়ে পড়ে। রাস্তায় কাকেরাকে কুডোর মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করে। কাকিরা জানায় যে এই ব্যাপারে সে বেশি কিছু জানে না, কিন্তু কিছুদিন আগেই তাদের সংস্থার মালিক মারা যান। এরপর পুরো কাজ তার ছেলে নিজের হাতে তুলে নেয়। কিন্তু নতুন মালিক খারাপ কাজ করা শুরু করে এবং কুডোর এটা একেবারেই পছন্দ ছিল না। ভূমিকা বললে, তার মানে মালিকই কুডোকে মেরেছে? তখন কাকিরা বলে যে এ ব্যাপারে সে জানে না। এবার সে তাদের সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কুডোকে মারা হয়েছিল, এবং এখানে আসার পর কুডোরও জায়গাটি পরিচিত মনে হয়। কাকিরা তাদের সবাইকে শেষ করে তার কাজ শেষ করে। এরপর সে ভূমিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয় এবং যাওয়ার আগে জিজ্ঞেস করে যে কুডোকে কি সত্যি সে দেখতে পায়। ভূমিকা হ্যাঁ বলে উত্তর দেয় এবং সে আবারও যেন দেখা না হয় বলে চলে যায়। অ্যাপার্টমেন্টে আসার পর ভূমিকা কুডোকে ধন্যবাদ জানায় এবং বলে যে যদি সে না থাকতো তাহলে না জানি সেই লোকেরা তার সাথে কি করত। কুডো বলে যে সে আগের জীবনে অনেক লোককে মেরেছে, কিন্তু এই মৃত্যুর পরের জীবনে মানুষকে সাহায্য করে তার ভালো লাগছে। ভূমিকা বলে, তাহলে কথা দাও যে তুমি এই মৃত্যুর পরের জীবনে এইভাবে একজন নায়ক হয়ে থাকবে, এবং কুডো তার কথা মেনে নেয়। এরপর ভূমিকা ঘুমিয়ে পড়ে কারণ সে বেশ ক্লান্ত ছিল। অন্যদিকে কুডোর সংস্থাকে দেখানো হয়। ওর নতুন নেতা, যে মালিক হবার পর থেকেই খারাপ কাজ করা শুরু করেছিল, সে চিন্তায় থাকে যে কুডো কি মারা গেছে নাকি বেঁচে আছে। তখনই সেখানে কাকিরা আসে এবং জানায় যে কুডো সম্পর্কে কথা বলতে হবে। মালিক জিজ্ঞেস করে, তোমার কাছে তার ফোন এসেছিল? কাকিরা জানায় যে কুডোর ভূত একটি কলেজের মেয়েকে নিজের বশে রেখেছে। মালিকের তার কথায় বিশ্বাস হয় না, কিন্তু তবুও সে কিছু হিটম্যানকে সত্যিটা জানার জন্য পাঠিয়ে দেয়। কাকিরা তাকে সতর্ক করে বলে যে সাধারণ গুন্ডাদের পাঠিও না, কেউ বেঁচে ফিরবে না। মালিকের তার কথাগুলো মজা মনে হয় এবং কাকিরা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই গুন্ডারা ভূমিকার অ্যাপার্টমেন্ট অবধি পৌঁছে যায়। বিপদের আজ পেয়ে কুডো দ্রুত ভূমিকাকে জাগিয়ে তোলে। আওয়াজ শুনে সে বুঝতে পারে যে 4 জন লোক তাদের দিকেই আসছে। যেমনই দরজা থেকে আওয়াজ হয় সে সঙ্গে সঙ্গে ভূমিকাকে হাত ধরতে বলে।
এখন 4 জনের মধ্যে একজন গুন্ডা ভিতরে আসে, যাকে কুডো খুব সহজেই নিজের বশে করে তার বন্দুক বাকি 3 জনের দিকে তাক করে। এই গুন্ডাদের নেতা বাইরে থেকে দেখে যে অ্যাপার্টমেন্টে গুলির আওয়াজ হচ্ছে। সে ভিতরে গিয়ে দেখে যে তার 4 জন সঙ্গী সেখানে আহত অবস্থায় পড়েছিল। বারান্দা থেকে নিচে তাকালে সে দেখতে পায় যে মেয়েটি পালাচ্ছিল। ভূমিকা পালাতে পালাতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কুডো মারা গিয়েছিল। এবং মজার বিষয় হল যে এখানে কাকিরা আগে থেকেই উপস্থিত ছিল। কাকিরা জানায় যে সেই সবাইকে ভূমিকার সম্পর্কে খবর দিয়েছিল। এটা শুনে কুডো তার উপর বেশ রেগে যায়। ভূমিকা বলে, তোমার কারণে আমার অ্যাপার্টমেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তুমিও সেটা ঠিক করে দেবে। যখন কাকিরা ভূমিকার দিকে বন্দুক তাক করে, তখন কুডো দ্রুত তার শরীরে ঢুকে কাকিরার বন্দুকটি কেড়ে নিয়ে খুলে ফেলে দেয়। এখন এই দুজনের মধ্যে লড়াই হয় এবং কাকিরা খুব চালাকি করে বন্দুক তুলে তাকে গুলি করতে চায়, কিন্তু কুডো আবার বন্দুক কেড়ে নিয়ে তারই দিকে তাক করে এবং যেমনই সে বন্দুক তাক করে তার সব মনে পড়ে যায় যে সে কিভাবে মারা গিয়েছিল। কাকিরা জানায় যে হ্যাঁ, আমি তোমাকে মেরেছি। কুডো জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছ? কাকিরা জানায় যে যখন নতুন মালিক হয়েছিল তখন আমরা তার বিরুদ্ধে ছিলাম, কিন্তু পরে তুমি না জানিয়ে তোমার কাজ ছেড়ে দিলে এবং আমাদের বিদ্রোহের আগুন সেখানে নিভে গেল। এরপর নতুন মালিক তোমাকে মারার আদেশ দেয় এবং আমাকে মারতে হয়েছিল, না হলে তারাও আমাকে ছাড়ত না। অন্যদিকে কুডোর মনে পড়ে যে যখন কাকিরা তাকে মারতে এসেছিল তখন সে তাকে পালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু কুডো তার জীবন থেকে বিরক্ত হয়ে গিয়েছিল এবং সেই কাকিরাকে তাকে মেরে ফেলার জন্য বলেছিল। কাকিরা কাঁদতে শুরু করে, কারণ সেও তার জীবন থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। এদিকে মালিক বেশ রেগে যায় যে একটি সাধারণ মেয়ে পেশাদার ফাইটারদের ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তার গুন্ডারা জানায় যে তার চালচলন কোনো সাধারণ মানুষের মতো ছিল না, নিশ্চয়ই তার মধ্যে কুডোর আত্মা আছে। এদিকে কাকিরা বলে, তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, তারা তোমার পিছু ছাড়বে না। কিন্তু ভূমিকা জানায় যে কেন আমরা মালিককেই শেষ করে দিই না, এতে পুরো সংস্থাই বন্ধ হয়ে যাবে, তখন না তোমার কোনো বিপদ হবে না আমার, এবং সবচেয়ে বড় কথা কুডোরও মুক্তি হবে। কিন্তু কাকিরা তার কথায় রাজি হয় না, কারণ এই গ্রামে অনেক বিপদ আছে এবং ভূমিকার জীবনও যেতে পারে। ভূমিকা রেগে বলে এটা সে নিজের জন্য করবে, তার কারো আসার বা না আসার কোনো পার্থক্য হয় না। তাদের কারণে তার পুরো অ্যাপার্টমেন্ট নষ্ট হয়ে গেছে এবং এখন সে মালিকে ছাড়বে না। এরপর সে কুডোকে নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাকিরা গাড়ি নিয়ে তাদের কাছে আসে এবং বলে, ঠিক আছে, যদি তোমার মরতেই হয় তাহলে আমিও তোমার সাথে আছি। এবার এই 3 জন সংস্থার বাইরে পৌঁছে যায়। কাকিরা প্রথমে ভেতরে যায় যাতে কতজন গুন্ডা কোথায় আছে তার অবস্থান জানতে পারে, এবং ভূমিকা কুডোর সাথে অস্ত্রের গুদামে যায়। কুডো এগিয়ে থাকে এবং ভূমিকাকে সতর্ক করতে থাকে, কারণ তাকে কেউ দেখতে পায় না, কিন্তু সে তো সবাইকে দেখতে পায়। এভাবে দুজনে অস্ত্রের গুদামে পৌঁছে যায় এবং প্রয়োজনীয় সমস্ত অস্ত্র নিয়ে কাকিরাকে জানায় এবং সেও তাদের সাথে যোগ দেয়। এখন কুডো ভূমিকার শরীরে প্রবেশ করে এবং গুন্ডাদের ওপর হামলা করে। এখানে একটি জোরদার শুটআউট হয় যেখানে প্রায় সব গুন্ডাই মারা যায়। শেষে মালিক বেঁচে থাকে এবং কুডো তার 2 পায়ে গুলি করে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ভূমিকা মালিককে বলে, আমার অ্যাপার্টমেন্টে টাকা চাই। মালিক বলে, কি বলছো? একটি অ্যাপার্টমেন্টের জন্য তুমি আমার পুরো সাম্রাজ্যের সর্বনাশ করে দিয়েছ। কিন্তু আসলে ভূমিকা এই সবকিছু কুডোকে মুক্তি দেওয়ার জন্যই করেছিল। এরপর কাকিরা মালিককে শেষ করে দেয়। ভূমিকা খুশি হয় যে সব শেষ হয়ে গেছে এবং সাথে তার বেশ ব্যথাও হচ্ছিল, কারণ তার শরীরের সবকিছুতে আঘাত লেগেছিল। এখন সে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে চলে যায় এবং সাথে কুডোকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তখনই সে দেখে যে কুডো তার পিছনে নেই। কাকিরা জিজ্ঞেস করে, কুডো কি বলল? তখন সে বলতে থাকে, হয়তো সে চলে গেছে। এটা শুনে কাকিরা বেশ খুশি হয়। কাকিরা বলে, আমি তোমার অ্যাপার্টমেন্টের খরচ দিয়ে দেব, এরপর আমাদের আর কখনো দেখা হবে না। ভূমিকা তাকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির দিকে চলে যায়। কিছুদিন পর আমরা দেখি যে ভূমিকা যখন সিঁড়ি দিয়ে যায় তখন সে সেই কার্তুজটি আবার খুঁজে পায়, যা দেখে তার মুখে হাসি আসে। সে এটিকে নিজের ব্যাগে এই ভেবে রেখে দেয় যে কি জানি
কুড়ু তার সাথে দেখা করতে আবার আসে কিনা। এবং এরই সাথে এই ছবিটি এখানেই শেষ হয়ে যায়। দেখার জন্য ধন্যবাদ।